30 তারিখে আমাদের যে মিছিলটা আছে, আমরা যেভাবে পারমিশন নিয়ে মিছিল করি সেই রকম পারমিশন নিয়েই মিছিলটা আছে আমাদের 30 তারিখে শিয়ালদা থেকে ধর্মতলা অবধি। মিছিলের একটা যথেষ্ট গুরুত্ব রয়েছে, বরাবরই গুরুত্ব রয়েছে। একই রকমভাবে আমরা যে বিক্ষোভ দেখাই, মানে পারমিশন ছাড়া যেগুলো, তারও গুরুত্ব রয়েছে। তবে সেটা জনবলটা যখন বেশি হয় তখন সেটা আলাদা একটা মাত্রা পায়, কিন্তু সেটা সম্ভব হচ্ছে না নানা কারণে। আমার কথা শুনে এদিকে মহারাজ চলে এসছে। যাই হোক, এই রাস্তার পাশে আছি। তো যেটা বলছিলাম, 30 তারিখে যেহেতু পারমিশন নিয়ে আছে, সবাই আসো, জমায়েতটা দেখা হবে কতজন জমায়েত হচ্ছে, এইটা একটা বার্তা যায় ভালো মতো যে এরা সংঘবদ্ধ আছে। সেই জমায়েতটা আমাদের 30 তারিখে দেখাতে হবে শান্তিপূর্ণভাবে। আমরা যেভাবে করি, গিয়ে তারপরে ধর্মতলায় আমরা কিছুক্ষণ অবস্থান বিক্ষোভ করি, সমস্তটা হবে, আমাদের দাবিটা তুলে ধরবো। আর এইটা একটা গুরুত্বপূর্ণ সময় যেখানে মুখ্যমন্ত্রী নিজে স্বীকার করছেন, নিজের সমস্ত মঞ্চ থেকে, সমস্ত সভা থেকে একাধিকবার বলছেন 10 লক্ষ শূন্যপদ রয়েছে, সরকারি শূন্যপদ। সেই পদগুলো খালি পড়ে রয়েছে, যেখানে মুখ্যমন্ত্রী স্বীকার করছেন। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি আমাদের দাবি না তুলতে পারি, তাহলে আর শিক্ষক হয়ে কি হবে? শিক্ষকতার চাকরি করতে যাবেন, তো সেখানে মেরুদণ্ড সোজা রেখে অনেক দায়িত্ব রয়েছে, শুধুমাত্র পড়াবো মাইনা নেবো এই বিষয়টা নয়। তো এই জন্য বলবো প্রত্যেককে আসতে হবে, না হলে একটা সময়, কিছু সময়ে, এখন হয়তো অনেকে কিছু অনুভব করছে না, কিন্তু কিছু কিছু পরিস্থিতিতে সমস্তটা অনুভব করবে এবং তাদের নিজের তখন বিবেকে লাগবে যে আমি আমার সময় কি করেছি। আমি অন্যদের বড় বড় কথা বলছি, আমি ছাত্রদের এই বলছি, তো সেক্ষেত্রে আমি নিজে কি করেছি? আমি তো অন্যায়ের বিরুদ্ধে কোনো কথাই বলিনি। আমি শুধু নিজেকে নিয়ে চিন্তা করেছি, নিজের চাকরি নিয়ে চিন্তা করেছি, নিজের কাজবাজ নিয়ে চিন্তা করেছি, একদিনও নিজের দাবি নিয়ে লড়াই করিনি। তো এই প্রশ্নগুলো একটা সময় জাগবে, এই মুহূর্তে না জাগলেও। তো সেজন্য সবাইকে বলবো একবার অন্তত মিছিলে আসো। যারা আসে না তাদের উদ্দেশ্যে বলছি, মিছিলে আসলে একটা যে আলাদা রকম ভালো লাগা তৈরি হবে, সেটা তখনই বুঝতে পারবেন। তখন দেখবেন আর মিছিলে না আসলে তখন আবার খারাপ লাগবে, এরকম একটা বিষয় হয়ে দাঁড়ায়। আমরা কেউ কাউকে তো চিনতাম না, কিন্তু এখন একটা পরিবারের মতো সকলে। কেউ কাউকে চিনতাম না, কিন্তু সবাই একটা সংঘবদ্ধ হয়ে পরিবারের মতো হয়েছি। আজকের এই লাইভটাতে অনেক বার্তা দেবো, কেসের আপডেটগুলো সব দেবো, সবাই শেষ পর্যন্ত শুনবে, একটু দীর্ঘায়িত হবে। তো মিছিলটায় 30 তারিখে এর জন্য আসতে বলছি, কারণ এই মুহূর্তে মুখ্যমন্ত্রী বলে বেড়াচ্ছেন চারিদিকে 10 লক্ষ শূন্যপদ। তার পাশাপাশি বিধানসভা চলছে, অধিবেশন চলছে, তো সেখানে আমাদের কথা উঠে আসবে যদি আমরা সেইভাবে মিছিলটা জমায়েত করে করতে পারি। এই মুহূর্তে চাকরি প্রার্থীদের আন্দোলন সেভাবে হচ্ছে না, বিশেষ করে আমাদের শিক্ষক পদে যে চাকরি প্রার্থীদের আন্দোলনগুলো সবটাই কিন্তু বসে গেছে। ভোটের পরে কোনো সংবাদে কিন্তু সেইভাবে নেই তারা। তো আমাদের হাতে সুযোগ আছে, আমরা আমাদের দাবিটা তুলে ধরবো সঠিকভাবে। প্রত্যেককে, যারা যারা রয়েছে প্রত্যেককে অনুরোধ করছি যে প্ল্যাকার্ডগুলো দেওয়া হয়েছে, নিজে থেকে একটু প্ল্যাকার্ডগুলো করে নিয়ে আসবে, কারণ সবাইকে দেওয়া সম্ভব হয় না। প্ল্যাকার্ড প্রত্যেকবার আইন অমান্যগুলোতে আমাদের নষ্ট হয়ে যায়, হারিয়ে যায়, ছিঁড়ে যায়, তো পুলিশ রেখে দেয়, এই বিষয়গুলো হয়। তো প্রত্যেকবার খরচা করা সম্ভব নয় বেশি, তাই প্ল্যাকার্ডগুলো একটু নিজে থেকে করে আনবে যে যতটা পারবে। আর সামনে বড় যেটা বিপদ রয়েছে 6 তারিখে, এটা প্রত্যেকেই জানো যে বড় বিপদ রয়েছে। আরও কি কি বিপদ আসবে আমরা জানি না, কারণ আপাতত বিএড বাদ হয়েছে, এনআইএস বাদ হয়েছে, আমাদের প্রতিযোগিতা অনেকটা কমেছে, সবাই স্বস্তিতে আছে। কিন্তু বিএডের আপনারা জানেন আবার রিভিউ পিটিশন হচ্ছে। রিভিউ পিটিশন হয়েছিল 2023 সালে একটা হয়েছিল, আবার 24 সালে একটা হয়েছে। তো সেটা শুনানি আগের দিনও হয়েছে, তো সেটার অর্ডার আসলে বিস্তারিত বলবো, এখন বলছি না। প্যানিক করার তবে কিছু নেই, আশা করি কিছু হবে না ওতে। আর এনআইএসেরটাও রিভিউ পিটিশন হয়েছিল। রিভিউতে কী হয়, চেম্বারে বসে বিচারপতিরা দেখেন যে কোনো তথ্য আছে কিনা, কোনো শুনানির জায়গা আছে কিনা, সেটা থাকলে আবার শুনানি শুরু করেন। এই
তো এনআইএসের ক্ষেত্রেও শুনানি শুরু করার আদেশ দিয়েছেন ওনারা চেম্বারে বসে সিদ্ধান্ত নিয়ে। তো এনআইএসের মামলাও হচ্ছে গিয়ে আমাদের 6 তারিখেই আবার শুনানি আছে, এই সামনের 6 তারিখে। যেই 6 তারিখে গুরুত্বপূর্ণ একাধিক গুরুত্বপূর্ণ মামলা রয়েছে। আপনারা জানেন যে এসএসসির মামলা সমস্ত যে চাকরি চলে গেল 23,000-এর ওপরে, সেই মামলাগুলোর শুনানি 6 তারিখে আছে। পাশাপাশি 6 তারিখে আমাদের যে 2014 সালে যে 6 প্রশ্ন আমরা আটকে রাখতে পেরেছি আপাতত, সেই মামলারও শুনানি রয়েছে 6 তারিখে। পাশাপাশি 6 তারিখে এই এনআইএসের মামলাটাও আবার শুনানি হবে। তো 6 তারিখ কিন্তু খুব গুরুত্বপূর্ণ, হাতে বেশি সময় নেই। 2014-এর 6 প্রশ্নের বিষয়টা একাধিকবার বিভিন্ন মিটিংয়ে বলা হয়েছে। বিষয়টা কি প্রত্যেকে জানো, প্রত্যেকে অবগত আছো। যারা নতুন আছে, যারা একদম কিছুতে থাকে না, মানে দেখেও আনদেখা করে, তারা হয়তো পুরো ডিটেলসটা জানে না। তবে সমস্যাটা শুধুমাত্র 6 প্রশ্নে নয়, যে 6 প্রশ্ন পেয়ে পাশ করবে আমরা প্রত্যেকেই জানি, কিন্তু সেইখানেও কিন্তু সমস্যাটা শুধু নয়, সমস্যাটা শূন্যপদেও আছে। আমরা যেভাবে 2009-এর জটিলতা এতদিন বাদে এত আইন লড়াইয়ের পরে এই সময়টায় কাটলো বলে আমরা যেভাবে ক্ষতিগ্রস্ত হলাম, 2009-এর যেহেতু নিয়োগের অর্ডার হলো হাইকোর্ট থেকে, তো শূন্যপদগুলো কিন্তু চলে গেল অনেকটাই, প্রায় 2000-এর উপরে শূন্যপদ কিন্তু চলে গেল। সেগুলোতে আমরা কিন্তু সুযোগ পেতাম যদি আমাদের নোটিফিকেশন এই মুহূর্তে আসতো, কিন্তু সেই শূন্যপদগুলো আমরা ক্ষতি হলো আমাদের। একই রকমভাবে এই 6 প্রশ্নে কিন্তু এই শূন্যপদ জড়িয়ে আছে। কারণ আপনারা যারা কেসগুলো জানেন তারা দেখে থাকবেন যে 6 প্রশ্ন নিয়ে মামলা কিন্তু কলকাতা হাইকোর্টে বহু হয়েছে। কলকাতা হাইকোর্ট যখন প্রথম ছিল, পিটিশনার ভিত্তিক রায় হয়েছিল, পিটিশনারদের নাম্বার দিয়ে চাকরি দিয়ে দেওয়া হয়েছে। তারপরে এই রিসেন্ট মানে 2023 সালে 2022 সালে অর্ডার হয়েছিল, 23 সালে অনেকে জয়েনিং করেছে 6 প্রশ্নের নাম্বার নিয়ে, যাদের ট্রেনিং ছিল জয়েনিং করেছে। তারপরে যখন 2023 সালে যখন ফাইনালি রায়দান হলো যে প্রত্যেককে 6 নাম্বার দিতে হবে, ডিভিশন বেঞ্চ থেকে যখন রায়দান হলো, তখন কিন্তু একাধিক মামলা হয়ে রয়েছে যে আমাদেরও ট্রেনিং রয়েছে আগের, মানে যেহেতু 2016 নিয়োগে ট্রেনিং প্রাপ্তরা চাকরি পেয়ে গেছিল, তো সেই হিসাবে ওদের মামলা রয়েছে যে আমাদেরও ট্রেনিং ছিল আগের, মানে 2016-র আগের 14-16 ব্যাচ বা তার আগে, তাই আমাদের এই নাম্বার দিয়ে চাকরি দেওয়া হোক এই শূন্যপদে। এবং সেই শূন্যপদগুলো কিন্তু তারা প্রমাণ সহ দেখাচ্ছে যে এই শূন্যপদগুলো এখনো বাকি রয়েছে, নন জয়নিং সিট এখনো বাকি রয়েছে। মানে বাস্তবে বাকি নেই, কারণ পর্ষদ বলছে যে আমরা ম্যাক্সিমাম পুরোটাই প্রায় নিয়োগ করে দিয়েছি, কিন্তু তথ্য আলাদা কথা বলছে, কারণ তার মধ্যে ভুয়ো নিয়োগ আছে আমরা জানি। তো সেখানে ভুয়ো নিয়োগগুলো এখনো প্রমাণ হতে অনেক দেরি, কারণ অনেক আইনি লড়াই এইসব নিয়ে চলে, ততদিন তো আমরা বসে থাকতে পারবো না। কিন্তু ওদের হাতে যে তথ্যগুলো রয়েছে, নন জয়নিং সিটের তথ্যগুলো ওদের রয়েছে। এক একটা ডিপিএসসিতে দেখা যাচ্ছে, আমি আরটিআই দিয়ে দিতে পারবো যে 2016 নিয়োগে কোনো জায়গায় 800 জয়নিং হয়নি, কোনো জায়গায় 900 জয়নিং হয়নি। ওরা এইসব নিয়ে মামলা করে বেড়াচ্ছে যে এই জয়নিং হয়নি, শূন্যপদ ফাঁকা রয়েছে, তাহলে আমরা 6 প্রশ্ন পেয়ে আর চাকরি যেতাম। এই নিয়ে তারা ডিভিশনেও গেছিল অনেক মামলা, মমু মুখার্জির মামলা, সুপ্তি ঘোষের মামলা, এগুলো সব ডিভিশনেও গেছিল। তখন পর্ষদকে মানে বিচারপতিরা মানে কটাক্ষ করেছে এক কথায়, যে এরা 6 প্রশ্ন আপনারা ইচ্ছা করে দিচ্ছেন না কেন, এরা বারবার এরা বঞ্চিত হচ্ছে। 6 প্রশ্ন না দিয়ে আপনি 2020 সালে আবার নতুন নিয়োগ করে দিলেন, 2022 সালে আপনি নিয়োগ করে দিলেন, তো বিচারপতিরা নিজে থেকে এগুলো বলছে। তো সেইখানে 6 প্রশ্ন কিন্তু পেয়ে গেলে হাতে, তাদের কিন্তু চাকরি আবার একটা জটিলতা, আইনি জটিলতা শুরু হবে, আর তাদের জন্য আবার শূন্যপদ বেরিয়ে গেলে আমরাই ক্ষতিগ্রস্ত হব। এইটা সবাইকে বুঝতে হবে। ডিভিশন বেঞ্চে যখন মামলা চলে, লক্ষ্মীকান্ত গুপ্ত স্যার, যিনি সমস্ত শিক্ষা দপ্তরের মামলাগুলোর হেডে রয়েছেন, তিনি নিজে থেকে বললেন যে আমাদের মানে যখন বিচারপতিরা কটাক্ষ করলেন যে আপনার নাম্বারটা দিচ্ছেন না কেন, তো উনি বললেন যে আমাদের হচ্ছে গিয়ে 3 মাসের সময় লাগবে, আমাদের অনেক খাতা চেক করতে হবে, এবং সেখানে প্রায় 1 লক্ষের বেশি পাস করতে পারে। এটা ইউটিউবেও আছে শুনানিটা, আপনারা খুঁজতেই পেয়ে যাবেন। তো সেই ক্ষেত্রে আমাদের টাইম লাগছে। 3 মাস সময় দিয়েছিল ডিভিশন বেঞ্চ, বলেছিল এই 3 মাসের মধ্যে প্রত্যেককে 6 নাম্বার দিয়ে দিতে হবে। কিন্তু তার মধ্যে আমরা সুপ্রিম কোর্টে গেলাম, সুপ্রিম কোর্টে 2017-রাও ছিল সেই সময়, গিয়ে তখন কিন্তু ওই মামলায় স্টে আনা গেল। সেজন্য এখনো কিন্তু বাছুয়া রয়েছেন, নাহলে কিন্তু আবার একটা 2009-এর মতো একটা নতুন জটিলতা সৃষ্টি হবে। কি কি জটিলতা সৃষ্টি হবে আমি কিছু কিছু মামলার বলছি, মানে যেগুলো বেশি মামলা হয়ে রয়েছে। 2016-তে কয়েক ধরনের মামলা বলছি।
এক হচ্ছে গিয়ে 5% অনেকে জানে, তাই 5% আগে বলছি, যে 2016 নিয়োগে 5% প্যানেল নাকি হয়নি, পর্ষদ নাকি সেটা পাস করেনি, সেই নিয়ে মামলা রয়েছে এবং সেই মামলায় পর্ষদ ব্যাক ফুটে যাবে। তো সেইখানেও প্রায় 2000-এর উপরে শূন্যপদ, মানে যদি কোর্ট দেখে, কোর্ট রায় দিয়ে দেয়, আমাদের ভুগতে হবে যে এই 5% এদের নিয়োগ দাও। কিন্তু সেই 5% আটকে রয়েছে আপাতত সিঙ্গেল বেঞ্চে। কিসের জন্য আটকে রয়েছে? বহু মামলা হয়েছে, একটা দুটো না, মানে ডজন ডজন মামলা হয়ে রয়েছে এই 5% নিয়ে। সেখানে সিঙ্গেল বেঞ্চে শেষমেশ একাধিক মামলায় শুনানিতে এটা মানে বিচারপতি বলেছেন, যেহেতু 32,000 চাকরি অলরেডি চলে গেছে, বাদ হয়ে গেছে, সেটা ডিভিশন বেঞ্চে এখন পেন্ডিং আছে, তাই ডিভিশন বেঞ্চের মামলা মেটার পরে এই 5% নিয়ে আলোচনা হবে সিঙ্গেল বেঞ্চে। তো সেইটা কবে হয়ে যাবে সেটা আমরা জানি না। আর সেই তখন কিন্তু মানে আটকানোর কোনো জায়গা থাকবে না। 2009 যেভাবে আমরা আটকাতে পারিনি, ওরকম কিন্তু পরিস্থিতি হবে। এটা গেল 5%। আরও কি জটিলতা আছে? অনেক মামলা রয়েছে যে কাট অফের মামলা, যে আমার বেশি নম্বর আছে কিন্তু আমার থেকে কম নম্বর আর চাকরি করছে, এরকম এই ধরনের মামলা অনেকগুলো আছে। তাতেও কিন্তু রায় হয়ে গেলে শূন্যপদ কিন্তু আমাদের হাত থেকেই যাবে, কারণ কারোর চাকরি বাদ দিয়ে তারা নিয়োগ করবে না। কোর্ট এইসব ঝামেলায় যায় না যে এদের চাকরি বাদ দাও, এদের জায়গায় এদের নিয়োগ, এইসব পদ্ধতি হবে না। দেখবে এ সত্যি বঞ্চিত, এর চাকরি দিয়ে দাও, শূন্যপদ দরকার পড়লে বর্তমান শূন্যপদ দিয়ে দাও। এইরকমই অর্ডার হচ্ছে কোর্টের, আপনারা দেখতেই পাচ্ছেন। জটিলতা কমাতে যাচ্ছে, আর সরকারও মেনে নিচ্ছে। না হলে 2009-এ এত জটিলতা থাকা সত্ত্বেও কারোর উচ্চ মাধ্যমিকই নেই, মানে বর্তমান যে কোয়ালিফিকেশনগুলো লাগে সেগুলো নেই, কারোর ট্রেনিং নেই, তাও 2009-এর নোটিফিকেশনে যেহেতু মাধ্যমিক ছিল, মাধ্যমিকের বেসিসে নিয়োগ করে দিল। নিয়োগ করার পর দেখতে পাচ্ছে যে না, এটা তো কেন্দ্র সরকারের আইন আছে যে আমাকে 10 প্রাপ্ত থাকতে হবে এই মুহূর্তে, বা 12 পাস থাকতে হবে। সেটা নিয়েও আলাদা করে এখন দেখতে পাচ্ছেন মামলা হচ্ছে সিঙ্গেল বেঞ্চে, তাদের ট্রেনিং করানোর জন্য অর্ডার হচ্ছে। মানে কোথাও কিন্তু সায় দিচ্ছে যে এই জটিলতাগুলো কাটানোর জন্য, আর শিক্ষা দপ্তরও সায় দিচ্ছে। তো শিক্ষা দপ্তর, কোর্ট, সবাই কিন্তু একসাথে পুরনো জটিলতা কাটানোয় ব্যস্ত। সেজন্য বলছি 2014-এ যে মামলা রয়েছে, ডজনে মামলা, সেগুলো কিন্তু মানে পজিটিভ রায় তাহলে আমাদের ক্ষতি হবে আলটিমেট। তো 2014-এর যে 6 প্রশ্ন আমরা আপাতত আটকে রেখেছি, সেটা পুরোপুরি আটকে রাখা যাবে না, এটা সবাই জানে যে 6 প্রশ্ন একদিন না একদিন দিতে হবে। কিন্তু সেটা কতজনকে দেবে, মানে সবাইকে দেবে কিনা, এই বিষয়টা নিয়ে আমরা লড়াইয়ের জায়গায় যাব এবং যতদিন পারবো আটকানোর চেষ্টা করব। তার মধ্যে যে ইস্যুগুলো বর্তমানে উঠে এসেছে, অনেকে আছে, দু একজন সাধারণ ছেলে মেয়ে, এই 2014 টেটই তো বাতিল হয়ে যাবে, খুব আনন্দে আছে। বিষয়টা এত সহজ না যে 2014 টেট পুরো বাতিল হয়ে যাবে। একটা খবরের কাগজে হেডলাইন দেখলাম 2014 টেট বাতিল, মানে বিষয়টা এত সহজ নয়। সবে তো সিঙ্গেল বেঞ্চ রায় দিল, ডিভিশন রায় দিল সুপ্রিম কোর্ট থেকে আবার পাঠাবে দেখা গেল হাইকোর্টে, আবার হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট। এগুলো তো বিভিন্ন ক্ষেত্রে আপনারা দেখে আসছেন। তাও এত সহজে বিষয়গুলো ভাবছেন কি করে যে 2014 টেট বাদ হয়ে যাবে, ম্যাট ফ্যাট বাদ হয়ে যাবে? এই মানে এই ধারণা রাখাই ভুল, মানে এত সহজে হবে না। 2014 থেকে প্রত্যেকে জানে যে মানে 60,000 50,000-এর ওপরে চাকরি করছে, সবার চাকরি বাদ দিয়ে দেবে? এত সহজ? আর সবে তো সিঙ্গেল বেঞ্চ, বললাম তো অনেক প্রসেস বাকি, ততদিনে আমরা বুড়ো হয়ে যাব। পর্ষদ স্বীকার করে নিয়েছিল যে 93 জন টেট পাস করেননি, তারা চাকরি করছে 2014-এ। আপনারা জানেন না এই মামলাটা? অনেকে আমাদের হাইকোর্ট থেকে বাদ হয়ে গেছে, ডিভিশন বেঞ্চে বাদ হয়েছে, তারপর সুপ্রিম কোর্টেও বাদ হয়েছিল। আবার এই রিসেন্ট সুপ্রিম কোর্ট হাইকোর্টে পাঠিয়েছিল, হাইকোর্টে শুনানির পরে আবার সুপ্রিম কোর্টে গেছে, সুপ্রিম কোর্ট এই রিসেন্ট অর্ডার দিয়েছে যে আপাতত এদের আবার চাকরিতে জয়েন করানো হোক, যতদিন না মামলা মিটছে। বুঝতে পেরেছেন? তাহলে মানে এই মামলা অত সহজে চাকরিও যাবে না, অত সহজে মিটবেও না। তো সেই আশায় না থেকে যতদিন পারবেন আটকে রাখার চেষ্টা করুন, খুব দরকার, এটা আটকে রাখাটা খুব দরকার। আর পরবর্তী দিন থেকে শুনানি শুরু হয়ে যাবে 6 তারিখ থেকে। এবার পর্ষদের কাছে পর্ষদ বলছে তথ্য নেই, সেটা একটা আমাদের পজিটিভ দিক। পর্ষদ যদি সুপ্রিম কোর্টে আবার বলে যে আমাদের কাছে কোনো তথ্য নেই, সিবিআই তথ্য নিয়ে গেছে তাই আমরা 6 নাম্বার দিতে পারছি না, সেটা অবশ্যই আমাদের পজিটিভ দিক, সেই দিকে আমাদের মাথায় আছে। তো সেইটা হলে এই শুনানিটা হয়তো উঠে যাওয়া যাবে, যে পর্ষদের কাছে যদি তথ্য না থাকে। কিন্তু শুনানি শুরু হওয়ার পর সুপ্রিম কোর্টে আবার যখন তারিখ পড়বে, সেই তারিখ মানে ঘন ঘন তারিখ পড়লে সেই শুনানি চালানোর মতো কিন্তু অবস্থায় আমরা নেই, এটা একদম পরিষ্কারভাবে বলছি।
সেই শুনানি চালানোর মতো অবস্থায় কিন্তু নেই। কিছু কিছু মামলার ক্ষেত্রে আমাদের ফান্ডিং তোলা হয়েছে, ফান্ডিং তোলার পর কিছু কিছু মামলায় শেষ হয়েছে, যেমন সুপ্রিম কোর্টে যে বিএড এর মামলায় গিয়েছিলাম আমরা, সেই মামলা শেষ হয়েছে, সেই মামলায় কিছু ফান্ড ছিল। কিন্তু এটাও মনে রাখতে হবে, 4টে মামলা কিন্তু কোনো ফান্ড তুলিনি, 4টে মামলায় কোনো ফান্ডিং তুলিনি, মামলাগুলো তোলা হয়েছে। একটা হচ্ছে নিয়োগ শুরু করবার জন্য মামলা করা হয়েছিল, যে আইনগতভাবে একটা বার্তা যাক, সেখানে সিঙ্গেল বেঞ্চ আমাদের রায় দিয়েছিল, যে সরকার অর্ডার কপিতে লিখে দিয়েছিল যে 2022 এর বিষয়টা সরকার যথাযথ ব্যবস্থা নিক আর পর্ষদ যথাযথ ব্যবস্থা নিক, এটা অর্ডার হয়েছিল। আর পাশাপাশি আমরা 2টো মামলা করেছি ধন্যবাদ জন্য, সেটাতেও ফান্ড তোলা হয়। সেই মামলা অনুযায়ী আমরা ধন্য করিলাম যে মিছিল মানে হয় না, মানে পারমিশন নিয়েও করা যায় না, সহজে পারমিশন পায় না, এতদিন দেখি কেউ পায়নি আপাতত। আমরা কিন্তু সেক্টর 5 থেকে মিছিল করে করুণাময়ী এসেছিলাম, কোনো চাকরি প্রার্থী কিন্তু আপাতত করেনি। অনেকদিন আগে সেই ধর্ণা হয়েছে, ওটা আলাদা। সেক্টর 5 থেকে করে করুণাময়ী এসে আমি ধর্ণা করেছিলাম, প্রথম ধর্ণাটা। এরকম 2টো ধর্ণার জন্য মামলা করতে হয়েছিল, সেটাও ফান্ডিং তোলা হয়নি। আর একটা মামলা যেটা আপনারা দেখলেন, যে 2023 স্টেটের এনআইএস ডিগ্রি যারা রয়েছে তাদের সুপ্রিম কোর্টের রায় আসার পরও পরীক্ষায় বসতে দেওয়া হয়েছিল, সেই জন্য আমরা করেছিলাম। সেই মামলাতেও আমরা ফান্ড তুলিনি, সেই মামলাও আমরা অর্ডার পেয়েছি, সেই মামলাতেও আমরা জিতেছিলাম। তো এই 4টে মামলায় কিন্তু কোনো ফান্ড তোলা হয়নি, সেই ফান্ডগুলো কিন্তু অন্যান্য মামলায় যে ফান্ড তোলা হয়েছে সেখান থেকেই নেওয়া হয়েছে। তাই কিন্তু ফান্ডিং হাতে মানে শূন্য প্রায়। এই সুপ্রিম কোর্টের মামলাটা হবে, সুপ্রিম কোর্টে যে হারে টাকা নেয়, হাইকোর্ট হলে ম্যানেজ করা যেত, যে পরের শুনানিতে পরের কিছুদিন বাদে দিচ্ছি, যেহেতু পরিচিত। কিন্তু সুপ্রিম কোর্টে এটা সম্ভব হবে না, সুপ্রিম কোর্টে আগের দিন টাকা না দিলে মামলা হচ্ছে না, এই অবস্থা। তো 6 তারিখে শুনানি হওয়ার পরে যখন আবার তারিখ পড়বে, তখন কিন্তু মামলা চালানোর মতো সামর্থ্য থাকবে না। আর মামলা না চালাতে পারলে 6 প্রশ্ন, মানে মামলায় উকিল না গেলে কি হবে, মামলাটা ডিসমিস করে দেবে, তারপরে হাইকোর্টের রায় অনুযায়ী 6 নম্বর দেওয়ার ব্যবস্থা হবে। এবং সেক্ষেত্রে তারপরে এই নতুন জটিলতাগুলো আসতে শুরু করবে। শুধু 6 প্রশ্ন পেয়ে শুধু 2014 টেট পাস করবে, এটা জটিলতা নয়। জটিলতা শুরু হবে সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চের যে মামলাগুলো রয়েছে, সেই মামলাগুলোতে যে আমাদের নিয়োগ দিতে হবে, যারা ট্রেনিং প্রাপ্ত রয়েছে তারা যে মামলাগুলো করে রেখেছে, তাতে কিন্তু জটিলতা সৃষ্টি হবে। তাতে যখন একটা করে রায় আসা শুরু হবে, সিমিলার অর্ডার যদি হয় 2009 এর মতো, 2009 যেরকম ভাবে ভ্যাকান্সি নিয়ে চলে গেল, ওই রকম ভাবে আবার 2014 ভ্যাকান্সি নিয়ে চলে যাবে। এই জটিলতাটা তখন আসবে। এছাড়াও 2020 নিয়োগও সেম মামলা হয়ে রয়েছে, 2020 নিয়োগও 5% নিয়ে একাধিক মামলা হয়ে রয়েছে, আর কম কাট অফ নিয়েও একাধিক মামলা হয়ে রয়েছে। 2020টার 5% হয়তো শুনানিও হয়ে রায়ও হতে পারে, কারণ সেটাই কোনো বাধা নেই। দেখা যাক, এই সামনেই শুনানি হবে। এই জটিলতাগুলো আছে, জটিলতাগুলো আমাদের আপাতত ঠেকিয়ে রাখতে হবে। কতদিন কি রাখতে হবে আমরা তো কেউ জানি না, কিন্তু হাল দিলে হবে, আমাদের চালিয়ে যেতে হবে, সংঘবদ্ধভাবে চালিয়ে যেতে হবে বিষয়টা। 30 তারিখে প্রত্যেককে বলবো, 30 তারিখে প্রত্যেকে আসো। মিছিলটা যেভাবে আমরা করি, মানে সেখানে জনসংখ্যাটাই মেন, যে কতজন জমায়েত হচ্ছে, কে আসছে কে আসছে না সেটা দেখার কোনো দরকার নেই। জনসংখ্যা কত হলো এটাই সরকারের কানে যাবে। আর শুধু নিজে আসবেন না, পারলে আপনার অভিভাবককে নিয়ে আসুন, তাতে জনসংখ্যা বেশি হবে। আমরা প্রত্যেকবার, বেশিরভাগই আমরা প্রতিবার যে কবার করেছি নিজেরাই গেছি প্রত্যেকবার, কিন্তু পারলে অভিভাবকদের নিয়ে আসুন, অভিভাবকদের নিয়ে আসুন, তারাও হাঁটবে মিছিলে। আর এই সময়টা খুব গুরুত্বপূর্ণ। মুখ্যমন্ত্রী যেখানে বলে বেড়াচ্ছেন 10 লক্ষ শূন্য পদের কথা, শিক্ষামন্ত্রী কালকেও টিভি বাইটে আপনারা দেখেছেন, টিভি 9-এ, আজকে খবরের পেপারেও দিয়েছে। আমি আমার পেজে এখন রোজ সংবাদপত্রগুলো দিচ্ছি, যার জন্য পেজেও দেখবেন দিয়েছে সংবাদপত্রে, যে নিয়োগ করতে পারলে মানে সমস্যাগুলোর সমাধান হবে, শিক্ষামন্ত্রী বলছেন, কিন্তু নিয়োগ কিন্তু বাস্তবে করছেন না। তো এই ইস্যুগুলো নিয়ে আমাদের লড়াইটা করতে হবে। শিক্ষক হতে চাইবো, এত সহজে হার মানলে হবে না।
অনেকে বলছে ডিপ্রেশনে চলে যাচ্ছে, অনেকে এই কথাটা বলে ডিপ্রেশনে আছি, প্রত্যেকের অবস্থা খারাপ। প্রথমত এই ক্ষেত্রে বলবো 3 ধরনের আছে। যারা প্রথম থেকে একদম রয়েছে, সেই মার্চ মাসে আমরা প্রথম ডেপুটেশন দিয়েছিলাম, তারপর থেকে আগস্টে প্রথম মিছিল। প্রথম থেকে যারা রয়েছে তাদের মধ্যে কিছু জনের জেদ হয়ে গেছে যে শেষ দেখে ছাড়বো, তারা সবসময় থাকছে। কিছু জন আছে যারা কোনো কিছুতেই ছিল না, মানে জানে যে এইরকম একটা নিয়োগের জন্য আন্দোলন চলছে, এরকম একটা সংগঠন আছে, আইনি ক্ষেত্রেও লড়াই চলছে, সবটা জানে, তাও এড়িয়ে চলে, যা হচ্ছে হোক। কিন্তু তারা একটা সময় তাদের বিবেকে কিন্তু লাগবে, কারণ তারা শিক্ষক হতে যাবে যখন, বিবেক একটা দরকার, বিবেকে তাদের লাগবে একটা না একটা দিন, যে আমি নিজের জন্য কি করেছি, আমি তো অন্যের বিষয়ে ভরসা করে থেকেছি সবসময়। আর কিছু জন আছে যারা 1-2 বার এসছে, তারপরে আর আসতে চায় না। তাই বলবো এত তাড়াতাড়ি হার মানলে হবে না। শিক্ষক হতে চাইবেন, অনেক ধৈর্য দরকার, ছোট ছোট শিশুদের পড়াবেন, ধৈর্যশীল হতে হবে। আইন অমান্য যেগুলো হয় তাতে অনেকে আবার ভয় পায়, মানে পুলিশ তো নিয়ে গিয়ে বসিয়ে রাখবে, তারপরে ছেড়ে দেয়, পুলিশের ডিউটি পুলিশ করে। কিন্তু এটা আইন অমান্য নয়, এটা আমরা মিছিল করছি, সেখানে সবাই জমায়েত হয়ে 11টার মধ্যে প্রত্যেকে শিয়ালদা চলে আসবেন, শিয়ালদায় দেখা হবে। অভিনবত্ব কি কি চিন্তাভাবনা আছে সেগুলো শেয়ার করবেন অ্যাডমিনদের সাথে, এইটুখানি বলবো। আর সবাইকে বলবো, সবাই একটু জাগ্রত হন। ওই শুধুমাত্র অ্যাডমিন বলে কিছু নেই, প্রত্যেকে অ্যাডমিন, যে যা নিজের জন্য লড়াই করছে, কেউ অন্যের জন্য না, প্রত্যেকে নিজের জন্য লড়াই করছে, প্রত্যেকে যাতে নিজে চাকরি পাওয়া যায় তার জন্য লড়াই করছে। দিনের শেষে সবাই চাকরি পাবো কিনা কেউ জানি না। আর যারা ওই ভালো একাডেমিক নিয়ে বসে রয়েছেন তাদের জন্য একটা সুন্দর বার্তা দিচ্ছি। অনেকে আছে এরকম যে খুব ভালো একাডেমিক বাড়িতে বসে রয়েছে, যে আমি তো যখন বেরাবে পেয়ে যাব। তাদেরকে বলবো ওই আশায় থেকে লাভ নেই। নিয়ম কবে চেঞ্জ হয়ে যাবে হুট করে তোমরা কিন্তু জানো না। যারা একটু দৌড়াদৌড়ি করছো, বাস্তবের মাটিতে এসে দেখো নিয়ম কবে চেঞ্জ হবে কেউ কিন্তু জানে না। নিয়োগের সদিচ্ছা না থাকলে এই নিয়ম তৈরির বাহানা যখন শুরু হবে সরকারের, তখন কিন্তু ভুগতে হবে ভাই। তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে হাই স্কুলের হেড শিক্ষক, হাই স্কুলের প্রধান শিক্ষক নিয়োগের নিয়ম দেখতে পাচ্ছেন, তৈরি হওয়া শুরু হয়েছিল, তৈরি হয়ে শিক্ষা দপ্তরে পাঠিয়ে দিয়েছে 2022 সালে। আজকে 24 সাল চলছে, এখনো পর্যন্ত মানে সবকিছু হয়ে গেছে, এখনো শুধু নিয়োগের অনুমোদন দিচ্ছে না, আর বাহানা চলছে নিয়ম তৈরি হচ্ছে। নিয়মের ইসে তৈরি করে শিক্ষা দপ্তরে পাঠিয়ে দিয়েছে, শিক্ষা দপ্তর সেটাকে মন্ত্রিসভায়ও পাঠিয়ে দিয়েছে, সেটা শুধু অনুমোদন দিয়ে সিগন্যাল দিলে নিয়োগ শুরু হবে, কিন্তু নিয়োগ কিন্তু হচ্ছে না। এই নিয়ম তৈরির বাহানা একটা দিয়ে যাচ্ছে। সেই রকম বাহানা যখন প্রাথমিকে শুরু হবে, তখন ওই হাই একাডেমিক নিয়ে বাড়িতে ঘুমিয়ে থাকতে হবে। কারণ নিয়ম যখন চেঞ্জ হয়ে যাবে, একাডেমিক আদৌ থাকবে কি থাকবে না, বা থাকলেও কি হারে থাকবে, টেটের নাম্বার বাড়বে না উচ্চ মাধ্যমিকের নাম্বার কমবে, কেউ কিচ্ছু জানে না। সবাই সবার অনুমান থেকে অনেক কিছু বলবে। এই নিয়ে হাইকোর্টে অলরেডি মামলাও চলছে, মানে হাইকোর্টের মামলা চলছে তো একাডেমিক নিয়ে। সেইতে যেটা রায় হবে শুধু সেটাই যে চেঞ্জ হবে এমনও কোনো গল্প নেই, কারণ সরকার নিজের মতো করে চেঞ্জ করতে পারে। কি নিয়ম ভবিষ্যতে হবে, আমাদের নিয়োগটাও কি নিয়মে হবে কেউ জানে না। তাই বলবো ভালো একাডেমিক নিয়ে বাড়িতে থেকো না। অন্য রাজ্যে যেরকম হচ্ছে, মানে টেট পাস করলেই হবে না, টেট পাসের পরে আবার একটা মানে পরীক্ষা দিতে হয় নিয়োগের জন্য, যেটাকে অনেকে আবার সুপার টেট বলে, সেরকমও যে হবে না তাও কিন্তু কেউ বলতে পারবে না। তাই একটা ভালো খবর দিচ্ছি, হাই একাডেমিক নিয়ে এখনো ঘুমিয়ে থেকো না। এটা নিয়ে অনেক আগেই শিক্ষা দপ্তর থেকে শুরু করে, পর্ষদ থেকে শুরু করে একটা জিগিট উঠেছিল, পেপারেও ছেপেছিল, দেখেছেন সুপার টেট হচ্ছে, বর্তমান সংবাদপত্রও বেরিয়েছিল। যে হারে আমরা কর্মসূচি চালিয়েছি, সেখানে কিন্তু পরবর্তীকালে সংবাদ চেঞ্জ হয়েছে। সেই সংবাদপত্রই লিখেছে এই বছর থেকে, এখন থেকে সুপার টেটের চিন্তাভাবনা পর্ষদ করছে না। তো সেইটা যে কখন পরিবর্তন হয়ে যাবে সেইটা কিন্তু ধরতে পারবেন না বাড়িতে বসে থাকলে। কর্মসূচি চালিয়ে যেতে হবে, না হলে কিন্তু ওই হঠাৎ যদি একটা বাহানা তৈরি হয় যে এসএসসির সব নিয়ম চেঞ্জ হচ্ছে, এসএসসির আপারের নিয়ম চেঞ্জ হয়েছে আপনারা জানেন, মানে হবে অবস্থায় রয়েছে, সমস্ত কাজই হয়ে গেছে, অনুমোদন বাকি। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সব নিয়োগের নিয়ম চেঞ্জ হয়েছে, শুধু প্রাথমিকের কিন্তু এখনো হয়নি। তাই প্রাথমিকের যে কবে নিয়মটা চেঞ্জ হয়ে যাবে হুট করে, আর কবে যে এই বাহানাটা শুরু করবে শিক্ষা দপ্তর যে আমি নিয়ম চেঞ্জ করবো তারপরে নিয়োগ করবো, তখন কিন্তু এই হাই একাডেমিকরা বাড়িতে বসে
মানে ওই রেজাল্টটা টানিয়ে রেখে দেবেন। এইটা হাই একাডেমিকদের উদ্দেশ্যে বললাম। অনেকে আছে এরকম হাই একাডেমিক যে জবে নোটিশ পেয়ে চাকরি তো পেয়ে যাবো, সব দেখেও আন্দা করছে। আর প্রত্যেককে বলবো স্বতঃপ্রণোদিত ভাবে নিজের ফেসবুক ওয়াল থেকে শুরু করে হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে নিজের যে গ্রুপগুলো রয়েছে, যে গ্রুপগুলোতে বার্তা দিন, ছড়িয়ে দিন। এখনো বলছি সময় আছে, একসাথে হন, লাগাতার কর্মসূচি করুন। আর আইনি যেটা চলছে লড়াই, সেগুলো আপাতত চালিয়ে যেতে হবে, কিন্তু এই কর্মসূচিগুলো লাগাতার করতে হবে। না হলে কিন্তু সরকার ভাবে না, ওই হট করে কখন কি সরকারের মাথায় চেপে বসবে যে এসএসসির সব নিয়ম চেঞ্জ হয়েছে, আমরাও চেঞ্জ করি। কারণ এরা নিজেরাই চেঞ্জ করতে চাইছে, মামলা করছে। অনেক মামলাকারী দেখেছেন, মামলা করেছে অলরেডি। সেই মিত্র কমিটি অনেক শুনেছেন, মৈত্র কমিটি, যে নিয়ম চেঞ্জ করতে হবে। আবার রিসেন্ট 2024-এও মামলা হয়েছে, আমি দিয়েছিলাম পিটিশনারের নামগুলো। সেই মামলারও কিন্তু শুনানি হবে। আর কিছু উকিল রয়েছে এইসবের জন্য এক্সপার্ট, যে কিভাবে ওটা দেরি করা যায়, তারা সেই চেষ্টাও করবে। ঠিক আছে, তো সেই মামলাগুলো কিন্তু হয়ে আছে, প্রত্যেককে জানিয়েছি। তাই হাই একাডেমিকরা মানে দিবা স্বপ্ন না দেখে কর্মসূচিতে আসো, একটু লড়াই করো। শিক্ষক হবে মেরুদণ্ড সোজা রেখে লড়াই করো, সংঘবদ্ধভাবে লড়াই করো। শিক্ষক হতে গেলে সমাজের যে কারিগর বলা হয়, সেটার মানটা রাখো। শুধুমাত্র ওই পড়ানোর কাজ নয় শিক্ষক, যে একটা কোনো চাকরি পাবো, স্কুলে যাবো, মাইনা নেবো, এইটুখানি নয়। এর জন্য শিক্ষক পদ আসার দরকার নেই। অন্য চাকরি পড়া পড়ুন, তাও ভালো। শিক্ষক হবেন যখন, একটু ধৈর্য নিয়ে অন্তত সমাজটাকে শুধরানোর একটু কাজ করুন। নিয়োগগুলো হচ্ছে না, যেখানে সর্বোচ্চ প্রশাসনিক সর্বোচ্চ নিজে বলছে, মুখ্যমন্ত্রী নিজে বলছে 10 লক্ষ শূন্যপদ রয়ে গেছে এখনো। তো সেইটা আমাদের মূল দাবি থাকছে 30 তারিখে, শূন্যপদ হাতে রেখে নয়, শূন্যপদ হাতে রেখে রেকর্ড করা নয়, নিয়োগ করে রেকর্ড করুক রাজ্য। এইটা আমাদের মূল দাবি, মূল ইস্যু। যে হাতে 10 লক্ষ শূন্যপদ রেখে আমি ডায়লগ দিয়ে যাব চারিদিকে, 10 লক্ষ শূন্যপদ আছে, এই গল্প দিয়ে যাবো। বাজেটে বলেছে 5 লক্ষ, তাও 5 লক্ষের মধ্যে কোনটায় কত নিয়োগ হবে কিচ্ছু বলেনি। কত টাকা স্যাংশন হলো এই নিয়োগ করবার জন্য কিচ্ছু বলেনি। জাস্ট একটা গল্পের মতো লিখে দিয়েছে 5 লক্ষ কর্মসংস্থান করা হবে সরকারি দপ্তরগুলোতে। বাজেটে বলেছে, সত্যি বলেছে, বাজেট পড়লে বুঝতে পারবেন, এগুলো তো সবই পড়ি। তো বাজেটে লেখা আছে 5 লক্ষ কর্মসংস্থানের কথা। সেটা মুখ্যমন্ত্রী আলাদাভাবে অর্থমন্ত্রীকে নিয়ে পাশে বসিয়ে এটা বলেওছে যে 5 লক্ষ শূন্যপদের কথা বলা হচ্ছে। কিন্তু এই তো বছর শেষ, কোথায় 5 লক্ষ শূন্যপদ? সেটা উল্টো ডবল হয়ে গেছে, 10 লক্ষ হয়ে গেছে এখন। তো 10 লক্ষের এই যে গল্প যেগুলো দিয়ে যাচ্ছে, তো সেইটার বিরুদ্ধে কিন্তু লড়াইটা করতে হবে, সেটার বিরুদ্ধে লড়াইটা করতে হবে। ভোট আসবে যাবে, ভোটে জিতবে, সেগুলো কোনো কথা নয়। যেটা ন্যায্য, সেই ন্যায্যটার জন্য লড়াই করো। আজ আছে কাল নেই, এটা চলবে। যেটা ন্যায্য সেটার জন্য প্রত্যেকে লড়াই করতে আসো, এটা বলবো। আর যাদের কম একাডেমিক তাদেরও বলবো যে আপনাদেরও দুশ্চিন্তার সেরকম কোনো কারণ নেই। কারণ চলতি নিয়োগে দেখতে পেরেছেন যে মোটামুটি সবাই বেরিয়ে গেছে। সেরকম যদি শূন্যপদ আসে, সবাই বেরিয়ে যাবে। শূন্যপদ না আসলে কিন্তু সম্ভাবনা খুব কম। তখন যেহেতু শূন্যপদ কম থাকলে ঘন ঘন নিয়োগ হলেও সম্ভাবনা কম হয়ে যায়। কারণ উপরের থেকে মানে ছেকে নিয়ে নেয় যাদের একটু বেশি, যারা ইন্টারভিউ সব দিয়ে বেশি মার্কস পায়, তাদের ছেকে নিয়ে নেয়। তো সেই পদ্ধতিটা যাতে না হয়, একটু যাতে শূন্যপদ বেশি দেয়, তার জন্য কিন্তু লড়াই করতে হবে। আর লড়াই না করে কিন্তু কিচ্ছু হবে না। এই যে 2017 মানে টেট পাস যারা এই চাকরি পেলো, এখনো অনেকটা বাকি আছে, আপনারা জানেন। থার্ড কাউন্সিলিং এখনো হয়নি, প্রায় থার্ড কাউন্সিলিং এ 400 কতজনের মতো রয়েছে, গ্রুপগুলোতে বলেছিলাম আমি। তার পাশাপাশি 5% প্যানেল রয়েছে, যেগুলো নন জয়নিং রয়েছে, নন জয়নিং থাকবে, সেগুলোতে 5% প্যানেল থেকে নিয়োগ হবে। তো এই যে 17 টেট পাসদের যে নিয়োগটা, আপনারা, আমি একটা মামলায় আমাদের হলফনামা দিয়েছিল, সেই হলফনামা থেকে পেয়েছি যে এই নিয়োগটা কিন্তু হওয়ার কথা ছিল বহু আগে। 2016 নিয়োগ প্রক্রিয়া যখন শুরু হয়েছে, যখন 2016 নিয়োগ প্রক্রিয়া 42,000 শেষ হলো, তখনই শিক্ষা দপ্তর একটা নোটিফিকেশন করে শূন্যপদ চেয়ে পাঠিয়েছিল পর্ষদের কাছে, যে আপনারা সমস্ত ডিএসসিতে কতজন নিয়োগ হলো আর কতজন নিয়োগ হলো আর কত ভ্যাকান্সি আছে সেটা দিন, পরবর্তী আমরা নিয়োগ প্রক্রিয়া শুরু করব। কোট আনকোট এইভাবে লেখা ছিল এই নোটিফিকেশনে।
শিক্ষা দপ্তর চেয়ে পাঠিয়েছিল, কিন্তু সেই নিয়োগ কিন্তু হয়নি, কারণ সেই সময় এই আন্দোলন টান্দোলন কেউ কিছু করেনি। অনেক টানা হেঁচড়ার পরে 2020 সাল ভোট যেহেতু, তাই একটা হুট করে মানে 2014 টেট পাস থেকেই নিয়োগটা করে দিল। 2017 টেট পাসটা বঞ্চিত হলো তখনও। সেই 2017দের কিন্তু অনেক বছর বাদে নিয়োগটা হলো, কিন্তু এই নিয়োগটা হওয়ার কথা ছিল কিন্তু অনেক আগে, 2017 সালে হওয়ার কথা ছিল। কারণ শিক্ষা দপ্তর নিজে শূন্যপদ চেয়ে পাঠিয়েছিল এবং সেই নোটিফিকেশনে লেখা ছিল যে পরবর্তী নিয়োগ প্রক্রিয়া শুরু করার জন্য শূন্যপদটা দিন, পর্ষদের কাছে এটা চেয়ে পাঠিয়েছিল। সেই নোটিফিকেশন কিন্তু আছে, আমি পড়েছি হলফনামায়। তো কর্মসূচি না করলে কিন্তু হবে না। একটা নিয়োগ শেষ হওয়ার পরে দ্রুত যে আর একটা নিয়োগ শুরু হবে, এটা কিন্তু এমনি এমনি হবে না। এটা আপনারা যদি কর্মসূচি লাগাতার করতে পারেন, তাহলে একটা নিয়োগ প্রক্রিয়া শেষ হবে, তার সাথে সাথে আর একটা নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। না হলে ওই আগের মতো হতে থাকবে। আগে শূন্যপদ হয়তো অনেক দেখতে ভালো লাগে, যে 2016-তে এই 40,000 শূন্যপদ দেখতে অনেক ভালো লাগে, কিন্তু গড় হিসাব করুন, বছর বছর হিসাব করুন, দেখবেন শূন্যপদ বেশি হবে না। কারণ 2012 সালে সেই নিয়োগের নোটিফিকেশন হয়েছিল, তখন প্রায় 16,000 17,000-এর মতো নিয়োগ পেয়েছিল, কিন্তু শূন্যপদ তখন দিয়েছিল 2012 সালে 35,000-এর ওপরে। তাহলে ম্যাক্সিমামই পূরণ হয়নি তখন, অর্ধেকের বেশি। তারপরে বাকি নোটিফিকেশন হলো কবে? 2016 সালে, নিয়োগ হলো 17 সালে। তাহলে 12 থেকে 16, 4 বছরে কটা শূন্যপদ এক্সট্রা হলো প্রতি বছরে? গড়ে হিসাব করুন। আগেই তো ছিল প্রায় হাতে 17,000-এর উপরে। তো শূন্যপদ কিন্তু মানে বছর বছর নিয়োগ হলে একটু কম হবে, এটা স্বাভাবিক, কিন্তু বছর বছর নিয়োগ কিন্তু এই রাজ্যে হয়নি। 12-র পরে 14-তে হয়েছে, এই 16-তে হয়েছে, 16-র পরে 20-তে নোটিফিকেশন হয়েছে, 20-র পরে 22-এ। কারণ 20-র পরে কিছু আন্দোলনগুলো চলছিল দুর্নীতির কারণে, সেজন্য কিন্তু মানে তাও একটু তাড়াতাড়ি হয়েছে, গ্যাপটা কম হয়েছে। 20-র পরে 22, তার মাঝে 2009-এর কিছু নিয়োগ হয়েছিল। তাই আমাদেরও কিন্তু কর্মসূচি চালিয়ে গেলে আপনি এই নিয়োগটা শেষ হওয়ার পর পরেই নোটিশ পাবেন, আর নইলে কিন্তু পাবেন না। নইলে এই মানে আবার 2-3 বছর 4 বছর, মানে তখন কোথা দিয়ে অজুহাত আসবে, মানে অজুহাতের তো শেষ নেই। মানে সদিচ্ছা হচ্ছে নিয়োগ করব না ধরুন, তাহলে কিন্তু অজুহাত অনেক আছে। বলে দিল আপনারা তো কোর্টে মামলা করছেন নিয়ম চেঞ্জ করার জন্য, সমস্ত ক্ষেত্রে নিয়ম চেঞ্জ হয়েছে, আমরা একটু নিয়ম চেঞ্জ করব, তারপরে নতুন নিয়োগ করব, সেই নিয়ে বসিয়ে রাখলো, দেখা গেল 2-3 বছর। এইগুলো কিন্তু হবে যদি কর্মসূচি না করেন, বাস্তব কথা বলছি। প্রত্যেক ক্ষেত্রে নিয়ম চেঞ্জ হয়েছে, 5 থেকে শুরু করে 12 পর্যন্ত নিয়োগের ক্ষেত্রে সব নিয়ম চেঞ্জ হয়ে গেছে, শুধু প্রাইমারি এখনো নিয়ম চেঞ্জ হয়নি। কিন্তু সেটা কিন্তু কর্মসূচি না চালালে 22 স্টেট পাসের সুযোগ পাওয়ার আগে সেই পদ্ধতিতে কিন্তু হেঁটে যাবে সরকার। তখন কিন্তু বিপদে পড়বেন, হাই একাডেমিকরাও বিপদে পড়বেন, পুরনোরাও পড়বেন, কারণ বয়স পেরিয়ে যাচ্ছে, অনেকের মানে বয়সটাই চলে যাবে, তো সেই দিকে সুযোগ পাবেন না। আর হাই একাডেমিকরা যেটা বললাম, যদি আবার একটা বলে দেয় পরীক্ষা দিতে হবে, তখন কিন্তু বিপদে পড়বে। তাই বলবো, দুশ্চিন্তা করে বাড়িতে বসে না থেকে পথে আসো, কর্মসূচি লাগাতার করো, তাহলে কিন্তু ফল পাবে। একটা নিয়োগ শেষ হওয়ার পর পর কিন্তু ফল পাবে, না হলে ওই একটা নিয়োগ শেষ হওয়ার পরে আরো প্রায় কয়েক বছর বসে থাকতে হবে, অত সহজে কিন্তু সবকিছু আসবে না। পঞ্চম শ্রেণীর আমাদের যে মামলাগুলো হয়েছে প্রত্যেক কটাই মোটামুটি জানেন প্রত্যেকে। 4টে মামলা বললাম যে ফান্ড তোলা হয়নি, সেই 4টে মামলার পাশাপাশি আরো যে মামলাগুলো ফান্ড তোলা হয়েছিল পঞ্চম শ্রেণী, যেটা একটা দীর্ঘমেয়াদী মামলা, শুনানি করে করে আমাদের চলতে হচ্ছে, অনেক খরচা হচ্ছে, তো সেটাও কাজটা মোটামুটি এগোচ্ছে। এবার পঞ্চম শ্রেণীরটা তো অতটা সহজ না, কারণ অনেক স্কুলের নিজস্ব জমি নেই, তো এই ইস্যুগুলো নিয়ে পরে আলোচনা করব। অনেকের নিজস্ব জমি নেই, ঘর লাগবে, কিন্তু শিক্ষক কিন্তু একদম লাগবে, মাস্ট। শিক্ষা দপ্তর নিজেই স্বীকার করেছে 50,000 শিক্ষক লাগবে পঞ্চম শ্রেণী যখন অ্যাড হবে তখন। তো সেই বেসিসে বলবো, কবে কি হবে সেই চিন্তা না করে চেষ্টাটা করে যাও, আমাদের হাতে চেষ্টাটা আছে, চেষ্টাটা করে যাও, ফলাফল কি হয় সেই দিকে আমরা পরবর্তীকালে নজর রাখবো। আর সে যেদিন ফলাফল আসবে সেই দিন বলবো মানে কতটা কিসের জন্য কি সুবিধা পেলেন, ভ্যাকান্সি আদৌ বাড়লো এই কর্মসূচিগুলোর জন্য, নাকি সরকার যেটা দেবে ভেবেছিল সেটাই দিল, সেই বিষয়ে তথ্য পরের দিন দেবো, এবং হাতে নাতে পুরো তথ্য সহকারে কথা বলবো যে সত্যি সত্যি ভ্যাকান্সি কর্মসূচিগুলোর জন্য বাড়লো, নাকি পঞ্চম শ্রেণীর মামলার জন্য বাড়লো, নাকি বাড়লোই না। সমস্ত তথ্যটা সেদিন দেবো, যেদিন নোটিফিকেশন আসবে, শূন্যপদ ঘোষণা হবে, সেই দিন বলবো কত কি শূন্যপদ ছিল বাস্তবে, কততে কি নিয়োগ করার চিন্তা ছিল বাস্তবে, কিন্তু কততে হলো নিয়োগ।
এই তথ্যটা কিন্তু সেদিন আমি এবারে আপনাদের প্রত্যক্ষ করে দেব যে সরকারের কত শূন্য পদে নিয়োগের সদিচ্ছা ছিল, আর এই কর্মসূচি, এই আইনি লড়াই, এই ডেপুটেশন, এই দাবি, এই মামলা, পঞ্চম শ্রেণীর মামলা থেকে শুরু করে এই সমস্ত কাজ করার পরে কত শূন্য পদে বাস্তবে নোটিফিকেশন এলো, সেই তথ্যটা সেই দিন আমি দেবো যেদিন নোটিফিকেশন আসবে। সেই দিন বলবে যে আদৌ এই সমস্ত কিছুর ফলাফল হলো না। ফলাফল অবশ্যই আছে, চলতি নিয়োগ বিটলে, কর্মসূচি চালালে নিয়োগ নোটিফিকেশন আসবে, না হলে আসবে না। 20-22-এর মামলা এসব কোনো ব্যাপার নয়, থার্ড কাউন্সিলিং হয়ে যাবে কদিনের মধ্যে, চাইলে একদিনের মধ্যে সব শেষ করে দিতে পারে। সরকার যদি চায় অনেক কিছু করতে পারে, কিন্তু সরকার সোজা পথে তো চলে না, চললে এতদিনে অনেক কিছু হতো। এত শূন্যপদ রাজ্যে পড়ে থাকতো না, 10 লক্ষ শূন্যপদ এমনি এমনি পড়ে নেই। তাই 10 লক্ষ শূন্যপদের অন্য নিয়োগ, মানে নিয়োগ তো করতেই চায় না, অন্য অন্য ক্ষেত্রেও করতে চায় না, তাই অন্য নিয়োগগুলো হয়ে যাওয়ার আগে আমাদের নিয়োগটা নিয়ে যাতে আগে হবে, সেই প্রচেষ্টাটা কিন্তু আমাদের করতে হবে। সেই প্রচেষ্টা আমাদেরই করতে হবে, আমাদের নিয়ে যাতে ভাবে। যারা যারা ভাবছেন যে কিছুতে আসবো না, এই বিষয় হচ্ছে যাবো না, তাহলে কিন্তু ভুল করবেন। প্রত্যেককে বলবো 30 তারিখে 11টার সময় শিয়ালদায় দেখা হবে, শিয়ালদায় চলে আসবেন। প্রত্যেকে প্লাস্টিক নিয়ে আসবেন, বৃষ্টি হলেও যাতে মোবাইল টোবাইল প্লাস্টিকে রেখে হাঁটতে পারেন সেই বুঝে আসবেন। ছাতা আসবেন, রেনকোট নিয়ে আসবেন পারলে ব্যাগে করে, আর গার্জিয়ান পারলে নিয়ে আসবেন অবশ্যই। 30 তারিখ আসবেন, যে প্ল্যাকার্ড দেওয়া হয়েছে গ্রুপে সেগুলো দেবেন। প্রত্যেকে নিজের সোশ্যাল একটু শেয়ার করুন, নিজের সোশ্যাল সাইটে শেয়ার করুন যে আমরা সংঘবদ্ধ হতে চাই, সবাই মিলে সংঘবদ্ধ হয়ে লড়াইটা করবো। সবাই আহ্বান জানান যে নিজের কলেজ গ্রুপ থেকে শুরু করে সবাই এই কাজটা করুন, তাহলে অনেক মেম্বার হবে আস্তে আস্তে। যারা এতদিন লোকছে তারাই দেখি মানে চেনামুখী আসে বেশিরভাগ, ফান্ডিং এর ক্ষেত্রেও দেখি চেনামুখরাই ফান্ডিং দেয় বেশিরভাগ। তো সেইটা কিন্তু করে হবে না, সবাইকে এগিয়ে আসতে হবে, তাহলেই এটা হবে। বৃষ্টি শুরু হয়ে গেছে এদিকে, এটা করুন। আর ফান্ডিং যারা যারা পাবেন দিয়ে দিন, কারণ বললাম ফান্ডিং অবস্থা কি, কিছু কিছু ক্ষেত্রে ছিল ফান্ডিং হাতে, সেই ফান্ডিং গুলো কিন্তু ওই 4টে আমরা যে মামলা করি ফান্ডিং ছাড়া, এই মামলায় কিন্তু চলে গেছে। তাই যারা এখন দেননি বলবো মানে পুজোর খরচাটা বাদ দিন, হাত খরচাটা একবারের জন্য বাদ দিন, দিয়ে দিন, একটা বছরের জন্য চলুন, ফান্ডিংটা করুন। যারা দেননি দিয়ে দেবেন। আর আজকে টেলিগ্রাম মিটিং আছে, মিটিংয়ে সবাই বক্তব্য রাখবেন কি কি করা যায় অভিনবভাবে, প্রত্যেকে বক্তব্য রাখবেন। আর প্ল্যাকার্ডগুলো অবশ্যই করে নিয়ে আসবেন। সবাইকে বলবো ভালো থাকবেন, কোনো কিছু জিজ্ঞাসা থাকলে জিজ্ঞাসা করতে পারেন। প্যানিক করার কিছু হয়নি, প্যানিক কিছুতে করবেন না, কারণ কি হবে আমরা নিজেরাও জানি না। 2017রাও অনেক দুশ্চিন্তায় ছিল, তখন বিএডরা ইন্টারভিউ পর্যন্ত দিয়ে দিয়েছিল, কিন্তু দেখুন ভাগ্যের নিয়মে কিন্তু আর সবাই চাকরি করছে মোটামুটি ঠিক টাইমিংয়ে। বিএডও বাদ গেছে, তাদের সুপ্রিম কোর্ট থেকে রায় চলে এসছে, এনআরএসটাও বাদ হয়ে গেল। তো এরকম পরিস্থিতি আমাদের ক্ষেত্রে সম্ভব নয়, সেটা কিন্তু বলা যায় না, হতেই পারে, সমস্ত কিছু সম্ভব। কারণ এই মুহূর্তে নোটিফিকেশন একটু বেশি শূন্য পদে আসলেই মোটামুটি সবাই বেরিয়ে যাবে। তাই বলবো কর্মসূচি গুরুত্ব দিন। আর যে মামলাগুলো জটিলতা সৃষ্টি করতে পারে সেই মামলাগুলো যাতে জন্ম না নেয়, সেই মামলাগুলো যাতে গতি না পায়, তার জন্য যে আইনি লড়াই আমরা করছি আপাতত, সেই লড়াইয়ে 7 দিন আপাতত আটকে রাখার চেষ্টা করুন, না হলে কিন্তু জটিলতা বাড়বে। এরপরেও যদি কারোর কোনো জিজ্ঞাসা থাকে, রাতে টেলিগ্রাম মিটিং আছে, সেখানে জিজ্ঞাসা করবেন, সেখানে বিস্তারিত বলা হবে। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন।